এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন সূর্য মাইতির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, পৌষের এক কনকনে শীতের রাত। আজকের গল্পের অভিনয় রয়েছে সুপ্রজা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের পর্ব। পৌষের কনকনে শীতের রাত। বঙ্গভূমে এতখানি শীত পড়তে আগে কখনো কেউ দেখেনি। রাতের বেলা যেমন হাড় কাঁপানো শীত অস্থিমজ্জা জমিয়ে দেয়, ঠিক তেমনই ভোরবেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশে সামনে থেকে এক হাত পর্যন্ত দূরত্বেও ভালো করে কিছু দৃষ্টিগোচর হয় না। হঠাৎ ভোররাতে ঘুমটা ভেঙে গেল শেখরবাবুর। ঘুম একবার ভেঙে গেলে আর বিছানায় শুয়ে থাকতে পারে না শেখরবাবু। তার বড় অস্বস্তি হয়। মনে তো হচ্ছে ভোর হয়ে গিয়েছে। একেবারে জমকালো শীত, আর 2 মাস যেতে না যেতেই শীতের ছিটে ফোঁটাও থাকবে না। শীত বাবাজি, একটু গা সওয়া হয়ে একটু বেশি দিন থেকে যাও। কে এলো আবার এত রাতে? কাকে থাকতে বলছো? আমি কিন্তু এত রাতে আর রান্না বান্না করতে পারবো না। ঘুমের ঘোরেই বলে উঠলেন শেখরবাবুর স্ত্রী সরলা দেবী। শেখরবাবু বিড়বিড় করে বললেন, ঘুমিয়ে ঘুমিয়েও কানটা ঠিক খাড়া রয়েছে। তোর একটু নিজের মনে কথাও বলতে পারবো না। কি বিড়বিড় করছো? হ্যাঁ, যা বলছো জোরে বলো, শুনতে পাচ্ছি না। আরে কিছু না, কেউ আসেনি। কে আর আসবে এত রাতে? আমি চললাম মর্নিং ওয়াকে। অপর দিক থেকে কোনো উত্তর এলো না। তীব্র নাক ডাকার শব্দে ঘরটা ভরে উঠল। সরলা দেবীকে নিয়ে শেখরবাবুর কোনো অভিযোগ নেই, এই এক নাক ডাকা ছাড়া। পুরুষ মানুষ নাক ডাকে এ কথা তিনি বহু শুনেছেন এবং দেখেওছেন, কিন্তু মহিলারাও যে এমন তারস্বরে নাক ডাকতে পারে তা সরলা দেবীর মতো একটা অর্ধাঙ্গিনী না পেলে তিনি জানতেই পারতেন না। অবশ্য এত বছরে অভ্যাস হয়ে গিয়েছে। প্রতিদিনের অভ্যাস মতো বিছানা থেকে নেমে প্রাতঃকর্ম সেরে খালি পেটে 1 লিটারের একটা বোতল থেকে ঢকঢক করে 400 মিলিলিটার শীতল জল উদরস্থ করে টুপি, সোয়েটার, মাফলার, স্যুট, বুট যতটা পেরেছেন নিজের ছিপছিপে মিডিয়াম সাইজের মোটামুটি সুস্থ শরীরটার ওপর চাপিয়ে হাতে একটা আদ্যিকালের 5 সেলের টর্চ নিয়ে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে পড়লেন। বাড়ির পাশের এই রাস্তাটা শেখরবাবুর হাতের তালুর মতো চেনা। তার চেয়ে বেশি বললেও অত্যুক্তি হয় না, কারণ সবাই যে নিজের হাতের তালু ভালো করে চেনে সে কথা কে বা হলপ করে বলতে পারে। ভোরে উঠে প্রতিদিন 1.5-2 কিলোমিটার হাঁটেন 50 ঊর্ধ্ব শেখরবাবু। মর্নিং ওয়াকের এই অভ্যাসটা ওনার আজকের নয়, তা প্রায় 25 বছরের। মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত এই ছোট্ট গ্রাম নোনাচকের বাসিন্দা তিনি জন্মসূত্রে নন। বিয়ের পর নিজের জন্মভিটে ছেড়ে এখানে চলে আসেন। শেখরবাবুর জীবনে দ্বিতীয় রিপুর রাজত্বটা বরাবরই একটু বেশি, তাই প্রথম জীবনের চাকরিটা তিনি ধরে রাখতে পারেননি।
নিজেই ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছিলেন। তারপর নিজের চেষ্টায় ধীরে ধীরে একটা ব্যবসা দাঁড় করালেন। শিক্ষিত বিএ পাশ স্ত্রী সরলা দেবী অবশ্য সবসময় যোগ্য অর্ধাঙ্গিনীর মতো পাশে ছিলেন শেখরবাবুর। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশাটা বোধহয় একটু বেশি ঘন। অন্ধকার চারিদিকে ছুপছুপ করছে। টর্চের আলো কুয়াশার চাদরকে বেশি দূর ভেদ করতে পারছে না। কটা বাজে দেখার জন্য টর্চটা বাঁ হাতের দিকে দিক নির্দেশ করলেন। এতক্ষণে তার খেয়াল হলো হাতে ঘড়িটা নেই। যা, তাড়াহুড়োতে ভুলেই গেছি কটা বাজে কে জানে। উনি বা কি করে জানবেন যে আজকে এত কুয়াশা হবে? ঘরের ভেতরে থেকে তো আর বাইরেটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। কিন্তু আজ ব্যাপারটা কোথাও যেন একটু আলাদা বলে মনে হচ্ছে শেখরবাবুর। এই রাস্তাটা মেন রাস্তা। প্রতিদিন অগুন্তি মানুষ এবং যানবাহন যায় আসে এই পথে। ভোর রাত থেকেই সেই হট্টগোল শুরু হয়ে যায়। কিন্তু আজ যেন চারদিকটা কেমন নিস্তব্ধ। একটানা ঝিঁঝির ডাক কানে ঝিম ধরাচ্ছে শুধু। নিজের পায়ের স্নিকারের শব্দ বারবার ঘুরে ফিরে নিজেরই কানে ফিরে ফিরে আসছে শেখরবাবুর। নিজের মনেই তিনি বললেন, ব্যাপারটা কি, আজ এখনো রাস্তা একেবারে শুনশান। নেড়ি কুকুরগুলোই বা গেল কোথায়? সব একসাথে শীতঘুম দিচ্ছে নাকি? অজহরিদা, তপনদা, এরা সবাই গেল কোথায়? আজকেও আসবে না নাকি? না, তা তো হওয়ার কথা নয়। না, কারোরই মর্নিং ওয়াক মিস হওয়ার কথা নয়। কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, শেখরবাবুদের দলের কয়েকজন মর্নিং ওয়াক কখনো মিস করে না। শুধু শীতকালে রাতটা একটু বড় বলে অন্ধকার থাকতে থাকতে বেরোতে হয়। এটাই শীতকালের আসল মজা। মর্নিং ওয়াক সেরে এরপর সবাই মিলে যাবে ভোম্বলদার চায়ের দোকানে। সেখানে শুকনো খড়পাতা জ্বালিয়ে সবাই মিলে হাত পা সেঁকে গরম চা খেয়ে তার যে যার প্রতিদিনের কাজে ডুব দেবে। পৃথিবী যত দিনে না উল্টে যাচ্ছে ততদিন এর অন্যথা হওয়া নয়। হঠাৎ করেই পেটে একটু চাপ পড়ল। বুঝলেন নিম্নচাপের গতি বেগময় হয়ে উঠেছে। উফ, এখন আবার ডাকা কেন? কি আর করা যাবে? যাই, 11 নম্বর গাড়িটা সাইড করে দাঁড় করাই। না না, রাস্তায় কোনো গাড়ি নেই। শেখরবাবু একটু মশকরা করছিলেন আর কি। উনি নিম্নচাপের গতি সামলাতে রাস্তার একধারে দাঁড়িয়ে পড়লেন। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এমন সময় কোত্থেকে রাস্তার কুকুরগুলো একসাথে তারস্বরে চেঁচিয়ে উঠল। শেখরবাবু চমকে উঠলেন। ব্যস্ততম কাজটিও থমকে গেল এক মুহূর্তের জন্য। পরক্ষণেই ভাবলেন, হাতে টর্চের আলোটা যদি ওদের চোখে ফেলা যায় তাহলে হয়তো ভয় পেয়ে দূরে পালিয়ে যেতে পারে। যেমন ভাবা তেমন কাজ। টর্চটা জ্বালাতে উদ্যত হলেন তিনি। কিন্তু বিধিভাম, আদ্যিকালের পুরনো টর্চ তার আশীর্বাদ আলোটুকু বিকরণ করতে ব্যর্থ হলো। যা বাবা, এটা আবার কি হলো? দিব্যি তো এতক্ষণ জ্বলছিল। দূর, যত সব ঝামেলা। টর্চটাকে কয়েকবার হাতের তালুতে ফেলে হাতুড়ে আঘাত মারলেন, কিন্তু ওটি কিছুতেই আর আগের অবস্থায় ফিরে এলো না। এদিকে কুকুরের সমবেত কর্কশ কণ্ঠস্বর শেখরবাবুকে বুকে ভয় ও কানে তালা ধরিয়ে দিচ্ছে। শেখরবাবুর বাড়িতেও একটা কুকুর রয়েছে। সেটি আবার এ মাসের শুরুর দিকে 3-4টে বাচ্চারও জন্ম দিয়েছে।
বিলিতি মাজা ঘষা করা কুকুর নয়, রাস্তার দেশি কুকুর। বাড়িতে কুকুর থাকলেই বা শেখরবাবুর কুকুরের প্রতি ভয়টা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। ওটি এখনো ভেতরে ভেতরে কোথাও যেন অব্যাহত রয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ এমন চলার পর কুকুরগুলো শান্ত হলো। কুকুরের ডাক থেমে যেতে শেখরবাবু ওনার হঠাৎ থমকে যাওয়া কাজটি সম্পূর্ণ করায় মনোনিবেশ করতে যাবেন, এমন সময় পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। ধীর গলায় কেউ যেন বলল, কি ব্যাপার, ভয় পেয়েছিলেন বুঝি? কে কে? হঠাৎ অচেনা গলার স্বর শুনে বুকটা ধড়াস করে উঠেছিল শেখরবাবুর। উনি ঘুরে দাঁড়াতে যাবেন, এমন সময় আগন্তুক বলল, হ্যাঁ, সেরে নিন, কাজটা সেরে নিন মশাই। আমি এখানেই দাঁড়িয়ে আছি, আপনাকে পরে দেখলেও চলবে। আমাকে দেখার থেকে ওইটি বেশি জরুরি। লোকটির কথায় আশ্বস্ত হয়ে এতক্ষণে চাপ মুক্ত হতে পেরে শেখরবাবু নিজেও একটু শান্তি পেলেন। তারপর পেছনে ঘুরতে ঘুরতে বললেন, হ্যাঁ, আপনি কে বলুন তো? সাদা জামা পরা একটা অবয়ব দেখতে পেলেন তিনি। মশাই বড় ভয় পেয়েছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, মানে আসলেই কুকুরে আমার বড় ভয়। তাই বলে আমাকে কিন্তু ভীতু ভাববেন না। অতগুলো কুকুর তো একসাথে যদি ঘিরে ধরে কিছু করার থাকবে না, তাই একটু। কুকুরগুলো আপনাকে দেখে নয়, আমাকে দেখেই চিৎকার করছিল। এই যে আমার সাদা পোশাক দেখেছে, তাই ভূত টুত ভেবেছে হয়তো। কি বললেন, ভূত? দেখ, ভূত বলে আবার কিছু হয় নাকি? হয় না বুঝি? আপনি ভূত মানেন না? শুধু ভূত কেন, এখনকার দিনে চোখে না দেখে কিছুই বিশ্বাস করা উচিত নয়। ভূত থাকলেও হয়তো থাকতে পারতো আমাদের সেই ছোটবেলায়, যখন ইলেকট্রিক আসেনি। অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে দাদু ঠাকুমারা গল্প বলতো, কিন্তু নিজের চোখে তো কখনো দেখিনি, তাই বিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। আপনি কি ভূতে বিশ্বাস করেন নাকি? এ সমস্ত বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না হয় পরে হবে, কিন্তু যে কাজে এসেছি সেই কাজটা তো আগে করি। কোনটা বলুন তো? আরে বাবা, আপনি তো মর্নিং ওয়াকে এসেছেন নাকি? কি তাই তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলুন তাহলে, হাঁটতে হাঁটতে কথা বলা যাক। চলুন চলুন। আগন্তুকের সঙ্গে শেখরবাবু পাশাপাশি হাঁটতে থাকলেন। হঠাৎ একটা বিকট গন্ধ নাকে এসে ধাক্কা মারল, কিন্তু গন্ধটা ঠিক কিসের সেটা তিনি ঠাউর করতে পারলেন না। সেদিকে বেশি আমল না দিয়ে তিনি বললেন, আমাদের দলের কেউ এখনো কেন আসছে না বুঝতে পারছি না। শীতে বোধহয় সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আসলে সবাই একসাথে আসি তো, তাই একা একা ব্যাপারটা ঠিক জমে না। একা কোথায়, এই তো আমি আছি। আমি কি দলের কেউ নই নাকি? আমিও তো প্রতিদিন আপনাদের সাথেই হাঁটি। ও, অন্ধকারে আপনার মুখটাও তো ঠিক দেখতে পাচ্ছি না। আমার টর্চটাও কাজে ডুব মেরেছে। মুখে টর্চ লাইটটা মেরে যে মুখটা দেখবো আর জো নেই। গলাটাও একটু অন্যরকম লাগছে। আপনার নাম কি বলুন তো? হরি। ও, আপনি বজহরিদা। ঠান্ডা লেগেছে নাকি? গলাটা এরকম অন্যরকম লাগছে। হবে নাই বা কেন, যা চমকারা শীত পড়েছে। আপনি তো প্রতিদিন দেরিতে আসেন, আপনার গাড়ি তো সব সময় সবার লেটে চলে। আজ আবার বিফোর টাইম। রাতে ঘুম তো হয়নি নাকি? আপনার মধ্যে মস্করা ব্যাপারটা বেশ ভরপুর রয়েছে দেখছি। আগে আমার সমস্ত কাজেই লেট হতো মানছি, কিন্তু এখন আর আমার কোনো কাজে লেট টেট হয় না। সে কি, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সব কাজ তাড়াতাড়ি করে ফেলেছেন?
কারণ এখন আমার কোনো কাজই নেই। সে কি, আপনি রিটায়ার করলেন কবে? 60 পেরিয়ে গেলেন? মশাই, আপনাকে দেখে তো বোঝাই যায় না। খালি চোখে দেখে কি আর সব কিছু বোঝা যায় মশাই? তা বটে। তাহলে হরিদা, আপনি তো এখন ফ্রি, যাকে বলে একেবারে ঝাড়া হাত পা। সে তো বহুদিন আগে থেকেই। এবার তাহলে কি ভাবছেন? ভূত প্রেত নিয়ে গবেষণা করবেন নাকি? এই নিয়ে আর গবেষণা করার কি আছে? সে ডিগ্রি তো আমি অনেক দিন আগেই পেয়েছি। সে কি, কবে, কোন ইউনিভার্সিটি থেকে? ও ওয়ার্ল্ড হেরিটেজ ইউনিভার্সিটি। বলেই হরিবাবু খলকলিয়ে হেসে উঠলেন। শেখরবাবু বললেন, তলে তলে কত কি ঘটিয়ে ফেলেছেন আপনারা, আমারই শুধু কিছু হলো না। এমন সময় শেখরবাবু হঠাৎ একটা জোর ধাক্কা খেলেন। রাস্তায় পড়ে যেতে যেতে কোনো রকমে বেঁচে গেলেন। পাশ থেকে একটা বাইক ফুল স্পিডে শেখরবাবুর পাশ দিয়ে পেরিয়ে গেল। সেই হিসেবে দেখতে গেলে গাড়িটা যেই স্পিডে গেল, তাতে করে হরিবাবুর ওনার পাশে অক্ষত দাঁড়িয়ে থাকার কথা নয়। কিন্তু সেদিকে খেয়াল করলেন না শেখরবাবু। হরিনামের ব্যক্তিটি বলে উঠলেন, দেখেছেন কাণ্ড, আজকালকার ছেলে ছোকরাগুলো সহবত তো শেখেইনি, ট্রাফিক আইনও মানতে চায় না। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছিলে। হ্যাঁ, তা যা বলেছেন, কিন্তু আমাদেরও বোধহয় দোষ ছিল। আমরা তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম, হয়তো বাইকটা হর্ন দিয়েছে, আমরা খেয়াল করিনি। বলছেন? তাহলে তা হবে হয়তো। তা বলছি হরিদা, আপনি তো বললেন আপনি কি সব ইউনিভার্সিটি থেকে নাকি ভূত প্রেতে ডিগ্রি করেছেন। তাহলে সত্যি কি ভূত বলে কিছু আছে? আছে তো বটেই, যেমন আপনি আছেন তেমন ভূতও আছে। তা ভূতকে ঠিক কেমন দেখতে, যদি একটু বলেন। আপনার কি মনে হয় ভূত কেমন দেখতে হতে পারে? কখনো তো দেখিনি, তাই ঠিক বলতে পারবো না। কিন্তু ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে শুনেছি ভূতেদের পা নাকি উল্টো দিকে ঘোরানো থাকে, চোখ দুটো নাকি মণিহারা ফণি, মানে চোখে নাকি মণি থাকে না, পুরোটাই সাদা। ঠোঁটের কষবে নাকি রক্ত গড়িয়ে পড়ে, আর ভূতেরা নাকি কথা বলে নাকি সুরে। বুঝলাম, আমিও তাই শুনেছি। কিন্তু ভূত হওয়ার পর বুঝলাম দাদু ঠাকুমারা যা বলতেন তা সম্পূর্ণটা সত্যি নয়। ভূত হয়ে মানে? আপনি আবার ভূত হলেন কবে? সে অনেক দিন হলো। মানে কি সব বলছেন বলুন তো? আরে না না, ও কিছু না। মানে ভূতেদের সাথে সংসার করতে গিয়ে যেটা বুঝলাম, ভূতেরাও মানুষেরই মতো, খুব একটা পার্থক্য নেই। শুধু মানুষ যেটা চায় সেটাই বাস্তবে প্রয়োগ করতে পারে, আর ভূতেরা সেটা পারে না। ভূতেরা যেটা ইচ্ছা সেটা করতে পারে না বলছেন তো? কিন্তু আমি তো শুনেছি ভূতেরা নাকি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে, যা ইচ্ছা তাই খেতে পারে। ও সব ডাহা মিথ্যে কথা। ভূতেরা মোটেই যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না। তাদেরও নিজস্ব একটা গণ্ডি আছে। সেই গণ্ডির মধ্যে তাদেরকে ঘুরে ফিরে বেড়াতে হয় যতক্ষণ না মুক্তি হচ্ছে। এই যেমন আমাকে দেখুন না, কেমন ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে ভূতের সাথে আপনার সম্পর্ক কি? এখানে আপনার কথা আসছে কেন? আপনি কি সব বলছেন বলুন তো হরিদা? আপনার শরীর টরীর ঠিক আছে তো? পেট গরম হয়েছে নাকি? শরীর থাকলে তো শরীর খারাপ হবে। আসলে ভূত হোক বা মানুষ, সবাই মুক্তির আশায় ছটফট করছে। শুধু মানুষ ভাবে মরে গেলেই মুক্তি, আর মরে যাওয়ার পর ভূতেরা চায় এই বড় জাগতিক জগৎ থেকে মুক্তি। বুঝলেন? আসলে কোথাও কেউ সুখে নেই। ভূতেদের থেকে মানুষ বরং অনেক সুখে আছে। একটু কষ্ট পেলেই মানুষ ভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কেউ কেউ তো দুঃখের তাড়নায় আত্মহত্যাও করে বসে। কিন্তু ভূতেরা কি ভাবে সেটা কখনো কোনো দিন ভেবে দেখেছেন? ওই যে কবিগুরু বলেছিলেন না, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কিন্তু মৃত্যুর পরেও বোধহয় সব দেনা শোধ হয় না, কিছু দেনা বাকি থেকে যায়। বাহ, আপনি তো ভালো কবিতাও জানেন দেখছি। আপনার এত গুণ তা তো জানতাম না। কি যে বলেন মশাই, এতে আবার গুণের কি দেখলেন শুনি? আমি তো জানতাম আপনি কোনো এক কর্পোরেট সেক্টরে চাকরি করেন। বাংলাতেও এত ভালো জ্ঞান আছে তা তো জানতাম না। বাংলা নয়, আমার সাবজেক্ট ছিল সায়েন্স। তাহলেও আমার সমস্ত সাবজেক্টের প্রতি আগ্রহ ছিল। আমিও যে ভূত প্রেত খুব একটা বিশ্বাস করতাম তেমনটা নয়, কিন্তু এখন বুঝতে পেরেছি বিজ্ঞান যা বলে এবং বিজ্ঞান যা করে তার বাইরেও এমন অনেক কিছু রয়েছে যার হদিশ আলোকময় জীব জগতের কাছে এখনো নেই। এই একটি জগতের ভিতরে আরও অনেক জগৎ রয়েছে। সেসব জগতের হদিশ কজন জানে? হ্যাঁ, কজনই বা খোঁজ নিতে চায় সেসব জগতের ব্যাপারে? যাই বলুন হরিদা, আপনার মধ্যে কিন্তু একটা দার্শনিক ব্যাপার রয়েছে। একদিন সেটা বুঝতেই পারলাম না। অবশ্য আপনার সাথে একান্ত সেভাবে মেশার সুযোগ আমার হয়নি। আজ এই ভোরবেলা দেখা হয়ে ভালোই হয়েছে, কি বলেন? শেখরবাবুর কথায় লোকটি মৃদু হাসল, তারপর বলল, তা হয়তো হয়েছে, কিন্তু আপনি তো আমার অস্তিত্বে বিশ্বাসই করলেন না। আপনার অস্তিত্বে বিশ্বাস করলাম না মানে? আপনিই তো বললেন আপনি ভূতে বিশ্বাস করেন না। হ্যাঁ, করি না তো। তাহলে তো এই মুহূর্তে আপনি আমাকেও বিশ্বাস করছেন না। এই যে এতক্ষণ ধরে আমি আপনার সাথে কথা বলছি, আপনার পাশে হেঁটে চলছি, এগুলো কি তাহলে সব মিথ্যে মশাই? তা কেন হতে যাবে? আপনার অস্তিত্বের সাথে ভূতে বিশ্বাসের সম্পর্ক কি? ভূতেদের নিয়ে নাড়াকাটা করতে করতে আপনি নিজেকে ভূত সমাজের একজন বলে দাবি করতে শুরু করেছেন। কথাটা বলে বেশ জোরেই হেসে উঠলেন শেখরবাবু। পাশে হাঁটতে থাকা ব্যক্তিটিও প্রত্যুত্তরে হেসে উঠে বলল, বর্তমানে আমি যেটা, আমি তো সেটাই, এবং আমি তো তা অস্বীকার করতে পারি না। কিন্তু এখন আপনি বলুন কি করলে আপনি ভূতে বিশ্বাস করবেন? আচ্ছা, তার আগে আপনি বলুন তো, আপনি আমাকে ভূতে বিশ্বাস করাতে কেন চাইছেন? বারে, একটু আগে আপনিই তো বললেন আপনার নাকি এ বিষয়ে কৌতূহল রয়েছে। হ্যাঁ, কৌতূহল তো অবশ্যই রয়েছে, কিন্তু যেহেতু আমি ভূত কোনোদিন দেখিনি সেহেতু আমি বিশ্বাস করি না। আচ্ছা, ধরে নিন ভূত আপনার সামনে এসেছে, আপনার সঙ্গে কথা বলছে, আপনি তাকে চিনবেন কি করে? কি করে বুঝবেন যে সেই ভূত? ধ্যাৎ, তা আবার হয় নাকি? ভূতে কি সত্যি কথা বলতে পারে নাকি? আপনি যদি কথা বলতে পারেন তাহলে ভূতে কেন পারবে না মশাই? এই আপনি তো একদিন মরে ভূত হবেন, তাই না? তার মানে আপনি বলছেন ভূতেরাও মানুষের সাথে সরাসরি এসে কথা বলতে পারে? অবশ্যই পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? অবশ্য শুনেছি প্ল্যানচেটের মাধ্যমে তাদের ডেকে কথাবার্তা বলা যায়, কিন্তু সেটা তো একটা অন্য পদ্ধতি। আবার সেই বিজ্ঞানী নিয়ে এসে দাঁড় করালেন তো ব্যাপারটাকে। এই হলো মানুষদের একটা সবচেয়ে বড় দোষ। সব কিছুকে বিজ্ঞানের দোরগোড়ায় দাঁড় না করালে আপনাদের আঁশ মেটে না। আপনারা এই করে সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে চান। সে যতই চেষ্টা করুন না কেন, সত্যি তো সত্যিই থাকবে, সে তো আর মিথ্যে হয়ে যাবে না। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাকে সত্যিকারে ভূত দেখাতে হবে। পারবেন কি দেখাতে? পারবো কেন বলছেন? আমি তো পেরেছি। ওই কখন? আমি দেখলাম না তো। সব কিছু কি আর খালি চোখে দেখা যায় মশাই? ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে অনুভব করতে গেলে ভিন্ন ভিন্ন দৃষ্টির প্রয়োজন হয়।
এই যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন কি যেন একটা গন্ধ পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, গন্ধটা আমি এখনো পাচ্ছি। তাহলে এমনও তো হতে পারে যে ভূত আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু আপনি জানতেই পারলেন না, কারণ আপনার সেই দৃষ্টি নেই। আপনি তো ভূত প্রেত থেকে সরে গিয়ে একেবারে আধ্যাত্মিকতায় প্রবেশ করে গেলেন দেখছি। এই পৃথিবীতে সব কিছুই একে অপরের সাথে জড়িত, কোনো কিছুর থেকেই কোনো কিছুকে আলাদা করা যায় না। কথা বলতে বলতে কত দূর চলে এসেছেন সেদিকে খেয়ালই ছিল না শেখরবাবুর। হঠাৎ কুয়াশার চাদর ভেদ করে ভোরের পাখি ডেকে উঠল। শান্ত কণ্ঠে কিছুটা বিচলিত হয়ে লোকটি বলল, যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হয়তো আবারও কোনো দিন দেখা হবে, কথা হবে। এখন সময় হয়ে এলো, এবার আমি চলি, বুঝলেন? একটু পরেই সূর্যি উঠবে। আমার আবার সূর্যের আলো টালো সহ্য হয় না মশাই। কথাটা শুনে হঠাৎ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লেন শেখরবাবু। তারপর হতবাক কণ্ঠে বললেন, মানে গতকাল পর্যন্ত আপনার এমন কোনো সমস্যা ছিল বলে তো আমি জানতাম না হরিদা। হঠাৎ করে কি এমন হলো যে সূর্যের আলো একেবারে অসহ্য হয়ে উঠল, তাও আবার এই কনকনে শীতের দিনে? অবাক হয়ে কুয়াশাময় অন্ধকারের ছায়া ঢাকা হরিবাবুর ঠিক চোখের দিকে তাকানোর ব্যর্থ চেষ্টা করে কথাগুলো উচ্চারণ করলেন তিনি। অপরদিকের ব্যক্তি অন্ধকারে মুখ ঢেকে আশ্চর্যজনকভাবে হেসে উঠলেন। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা না গেলেও হাস্যময় মুখে সাদা ধবধবে দাঁতগুলো স্পষ্ট দেখতে পেলেন শেখরবাবু। লোকটি বলল, আগে তো এমন ছিলাম না, দিব্যি সূর্যালোকে থাকতে পারতাম, কিন্তু ভূত সমাজে এন্ট্রি নেবার পর থেকে সেসব বদলে গেছে। একটু পরেই রাস্তায় লোক চলাচল শুরু হবে, তখন আর আপনার সাথে কথা বলতে পারবো না। যাই হোক, তাহলে এখন আসি, বুঝলেন তো? ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো দিন। হরিদা দাঁড়ান। অন্ধকারে অন্যমনস্কভাবে সামনে এগিয়ে যেতে গিয়ে রাস্তার বাম পারে হোঁচট খেয়ে পা পিছলে পড়েই যাচ্ছিলেন শেখরবাবু, কিন্তু পরক্ষণেই খেয়াল করলেন তিনি পড়ে যাননি। দুটো কঠিন বরফ শীতল হাত পড়ে যাওয়ার আগেই ওনাকে ধরে ফেলেছে। মোটা জামা কাপড় ভেদ করে সেই শীতলতা শরীরের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল শেখরবাবুর। সাথে সাথে সেই পোড়া গন্ধটা যেন আরও বহুগুণ বেড়ে গেল। কিন্তু সেই মুহূর্তে কিছু বলতে পারলেন না শেখরবাবু। অপর দিক থেকে সেই ব্যক্তি বলল, কি করছিলেন মশাই? এক্ষুনি কি অঘটনটাই না ঘটাতেন বলুন তো? ভাগ্যিস আমি দাঁড়িয়ে পড়েছিলাম। যান বাড়ি যান, অনেক হয়েছে মর্নিং ওয়াক, এবার বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কাজে মন দিন। যান, আমি এখন চলি। বলেই লোকটি যেন হঠাৎ করেই কর্পূরের মতো কুয়াশা ঘন বাতাসে মিলিয়ে গেল। সাথে সাথেই সেই পোড়া গন্ধটাও কোথায় যেন উবে গেল। হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন শেখরবাবু। পরক্ষণেই হাতের সেই অংশটায় একটু যন্ত্রণা অনুভব করলেন। ওনার মনে হলো, যদিও শীতকাল, তাহলেও কারুর হাত কি এতটাও ঠান্ডা হতে পারে? পকেটে রাখা টর্চটা বের করে চালানোর চেষ্টা করলেন তিনি। যে টর্চটা এতক্ষণ শত চেষ্টাতেও কিছুতেই জ্বালানো যাচ্ছিল না, সেটা এখন অনায়াসেই জ্বলে উঠল। শেখরবাবু
নিজের হাতের দিকে টর্চটা আলো নিক্ষেপ করে যা দেখলেন তা তিনি নিজের চোখেই বিশ্বাস করতে পারলেন না। দুটো হাতের যেটুকু অংশে সেই ব্যক্তি ধরেছিলেন সেইটুকু অংশের মোটা জামা পুড়ে গিয়ে 5 আঙুলের ছাপ বসে গিয়েছে। এই দৃশ্য দেখে এই কনকনে শীতেও শেখরবাবুর শরীর দরদর করে ঘেমে উঠল। শেখরবাবু ভয় পেয়েছেন, ভীষণ ভয়। আকাশে অন্ধকার অনেকটাই ফিকে হয়ে এসেছে। ধীরে রাস্তায় লোক চলাচল বাড়তে শুরু করেছে, কিন্তু শেখরবাবু যেন নড়তেই পারছেন না সেই জায়গাটি ছেড়ে। শরীরের সমস্ত শক্তি এক নিমেষে কোথাও যেন উধাও হয়ে গিয়েছে। হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে সম্বিত ফিরে পেলেন শেখরবাবু। ভয় মিশ্রিত গলায় চমকে উঠে পেছনে ঘুরে তাকালেন। কে? কি হলো শেখর, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে। কিছু কি হয়েছে? ভয় পেয়েছো নাকি? সামনের ব্যক্তিটিকে দেখে বুকের মধ্যে দমিয়ে রাখা ভয়টা আবার যেন আগ্নেয়গিরির রূপ নিল। কাঁপা কাঁপা কণ্ঠে শেখরবাবু বললেন, ও ভজহরিদা, আপনি? আমাকে দেখে এত অবাক হচ্ছ কেন? তা আপনি তো একটু আগেই আমার সাথে মর্নিং ওয়াক করে গেলেন, তাহলে আবার এখন? মানে তুমি কি বলছো? আমি তো এখনই এলাম, এই তো সবে 5:30 বেজেছে, আর আমি তো প্রতিদিন 5টার পরেই আসি। আমার যে একটু লেট হয় তোমরা তো সেটা জানো। এই কথা শুনে শেখরবাবুর পা টলে গেল। ভজহরি বাবু তাকে ধরে নিলেন। এ কি হলো? পড়ে যাবে তো। আর তোমার কি শরীর খারাপ লাগছে? চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। বাড়িতে এসে সমস্ত ঘটনা ভজহরি বাবুকে খুলে বললেন শেখরবাবু। সব শুনে ভজহরি বাবু বললেন, বুঝেছি কি ঘটেছে। তুমি যার সাথে এতটা সময় কাটিয়েছ সে আমি ছিলাম না, ওটা ছিল হরিপদ মাস্টারের আত্মা। নামটা শুনে অবাক দৃষ্টিতে ভজহরি বাবুর দিকে তাকিয়ে শেখরবাবু বললেন, হরিপদ মাস্টার কে? এই গ্রামেরই বাসিন্দা ছিলেন হরিপদ বাবু। কোনো একটা স্কুলে বিজ্ঞানের শিক্ষক ছিলেন। অবিবাহিত, স্ত্রী সন্তান কেউ ছিল না। হঠাৎ কি যে হলো, একদিন নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন। কেন, কি কারণ তা জানা যায়নি। আসলে পৃথিবীতে কত রকমের দুঃখ থাকে, কষ্ট থাকে, আমরা তার কতটুকুই বা জানি। যে যার কষ্ট সে তার নিজের কাছে। আমাদেরকে যতটুকু জানতে দেওয়া হয় আমরা ততটুকুই জানতে পারি, বুঝলে? হয়তো তিনিও তার কষ্ট কাউকে বলতে পারেননি, তাই আত্মহত্যাকেই শ্রেয় মনে করেছেন। এরপর অনেকেই নাকি তার অতৃপ্ত আত্মাকে দেখেছে, কিন্তু কোনোদিন কারুর কোনো ক্ষতি করেনি হরিপদ মাস্টারের আত্মা। যাই হোক, তুমি ভয় পেও না। মর্নিং ওয়াকে বেরোনোর আগে তোমার একবার ঘড়িটা দেখা উচিত ছিল। ঘড়ি দেখে না বেরোনোর কারণেই এমনই একটা ঘটনা ঘটলো। যাকে যা হয়েছে হয়েছে, এখন একটু বিশ্রাম নাও, পারলে ঘন্টাখানেক ঘুমিয়ে নাও, শরীর মন দুই শান্ত হবে। আমি এখন আসি। এই বলে ভজহরি বাবু চলে গেলেন। শেখরবাবু অপলক দৃষ্টিতে পলিশ করা দেওয়ালটার দিকে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন।